হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু হাব বাংলা। আমি রাহুল চক্রবর্তী, ইতিহাসের এডুকেটর। তো আজকে এডু হাব বাংলার এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের জন্য আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইতিহাসের যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এক্সপেনশন অ্যান্ড কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতা প্রতিষ্ঠা এবং ক্ষমতা বিস্তার। যদিও এটা আমাদের পার্ট 2 এর মধ্যে পড়ছে, কারণ ইতিমধ্যে আমরা এই এডুহাব ইউটিউব প্ল্যাটফর্মে, এডুহাব বাংলার এই ইউটিউব প্ল্যাটফর্ম ইতিমধ্যে প্রথম পর্বটা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এক্সপেনশন অ্যান্ড কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়ার ফার্স্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি মাই ডিয়ার স্টুডেন্টস। এবং সেখানে আমরা কিন্তু এটা পড়েছি যে ইংরেজরা ভারতবর্ষে তারা বাণিজ্য করতে এসে, যেটাকে বলে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো। কিভাবে রাজদণ্ডে পরিণত হলো তার একটা গল্প বা তার একটা পর্ব আমরা পড়েছি, যেখানে বাংলাকে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা ভারতবর্ষে তাদের উপনিবেশবাদ বা আধিপত্য প্রতিষ্ঠা করার কাজ শুরু করেছিল। আর আজকের সেশনে আমরা দ্বিতীয় পর্বে বাংলার পর ইংরেজরা ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত প্রদেশগুলো রয়েছে, স্পেশালি মারাঠা এবং মহীশূর, এই দুটো প্রদেশ বা এই দুটো রাজ্যকে ইংরেজরা কীভাবে দখল করলো এবং তাদের আধিপত্য এই দুটো অঞ্চলে প্রতিষ্ঠা করলো, সেটা নিয়ে আজকের এই সেশনের শুরুতে বলে রাখি, এই সেশনটা তোমাদের জন্য, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, নট অনলি ফর WBCS, তোমরা কলকাতা পুলিশ, তোমরা WBPSC মিসলেনিয়াস, তোমরা WBPSC ক্লার্কশিপ, ইভেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তার সাথে WBCS সহ বিভিন্ন যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই টপিক বা এই সেশনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই টপিক থেকে এই সমস্ত পরীক্ষাগুলোতে কি কি প্রশ্ন এসেছে সেটা আমরা কিন্তু আজকের ক্লাস করতে করতে কিন্তু অবশ্যই অ্যানালিসিস করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসের সাথে জুড়ে থাকো। আর হ্যাঁ, আমাদের এডুহাব বাংলার ইউটিউবের এই যে একটা ইনিশিয়েটিভ, এই যে একটা মহতি প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সাথে তোমরা জুড়ে থাকবে। তাই আমাদের এই ইউটিউব চ্যানেল তোমরা অবভিয়াসলি লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেশনের মধ্যে প্রসিড করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সেশনটা শুরু করব মারাঠাদেরকে নিয়ে। একটা বিষয় তোমাদের খুব ভালো করে বুঝতে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল, তাদের প্রাইমারি অবজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে ভারতবর্ষে বাণিজ্য করা, রাইট? এবং আমরা প্রথম যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে দেখেছিলাম অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস, বা ভারতবর্ষে ইউরোপিয়ান বণিকদের আগমন। অন্যান্য ইউরোপিয়ান বণিকদের মতো, পর্তুগিজ, ডাচ, তোমার হচ্ছে আমাদের ফরাসি, এদের মতো ইংরেজরাও কিন্তু স্রেফ বাণিজ্য করবার জন্য ভারতবর্ষে আসে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেল যে ইংরেজরা বাকি যে সমস্ত ইউরোপিয়ান বণিক ছিল তাদেরকে প্রত্যেককে সাইডলাইন করে দিয়ে, সরিয়ে দিয়ে তারা কিন্তু ভারতবর্ষের মূল রাজনৈতিক চালিকা শক্তিতে পরিণত হলো। বাট সেটা কিভাবে হলো, কিভাবে তারা ভারতবর্ষেই, সেই সময়কার ভারতবর্ষের একটা প্রাদেশিক রাজ্য ছিল মারাঠা, এই মারাঠা সাম্রাজ্যকে তারা কিভাবে দখল করলো, তার গল্পটা আজ পড়ব প্রথমে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ছবিটা তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, মানচিত্রটা দেখতে পাচ্ছ, এই মানচিত্রের একদম পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি মারাঠারা আসলে ঠিক কোন অঞ্চলটাতে রাজত্ব করত। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ টেরিটরি অফ আন্ডার মারাঠা রুলার। তার মানে মারাঠাদের এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা কিন্তু আমরা বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস, মারাঠারা কিন্তু এই অঞ্চলটা শাসন করতো। এই যে পুনে, এই যে মানচিত্রে পুনে দেখতে পাচ্ছ, পুনে, সাতারা, এই অঞ্চলটাই মার্ক করলাম, কোলহাপুর, ঠিক আছে, এই অঞ্চলটাই পুরো কিন্তু ছিল বলতে পারো মারাঠাদের একছত্র আধিপত্য। ঠিক বাংলা দখল করার পর মানে বাংলাতে যে স্বাধীন নবাবই ছিল, বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তোমরা জানো, যিনি শেষ স্বাধীন নবাব, তাকে সরিয়ে দেওয়ার পর এবং বাংলায় কার্যত ইংরেজরা তাদের আনডিসপিউটেড ডমিনেন্স প্রতিষ্ঠা করার পর ইংরেজরা ঠিক করলো যে এবার তারা কিন্তু আরেকটা ভারতবর্ষের বড় শক্তি মারাঠাকে দখল করবে বা মারাঠাদেরকে তারা পদানত করবে। দিস ইজ ওয়াই ব্রিটিশরা কি করা শুরু করলো, এই মারাঠাদের সাথে তাদের যুদ্ধ করতে হবে। এবং মারাঠাদের সেই সময় হেডকোয়ার্টার কোনটা ছিল,
পুরো মারাঠা শক্তির হেডকোয়ার্টার ছিল কিন্তু পুনে, এই যে পুনে, এটা মার্ক করলাম। এবার দেখার বিষয় যে সেই সময়কার মারাঠা শক্তি কিভাবে ইংরেজদের সাথে কাউন্টার করেছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজদের সাথে এই মারাঠাদের যে যুদ্ধ হয়েছিল, টোটাল 3টে যুদ্ধ হয়েছিল, টোটাল 3টে যুদ্ধ। তার মধ্যে একটা যুদ্ধ হচ্ছে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, আমরা যেটাকে বলতে পারি প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, ঠিক আছে। একটা হচ্ছে তোমার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, অর্থাৎ দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, ঠিক। আর দ্য থার্ড ওয়ান, সেটা হচ্ছে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, যেটাকে আমরা বলতে পারি তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। তো চলো এবার আমরা এই তিনটে মারাঠা যুদ্ধকে নিয়ে একটু আলোচনা করি। প্রথম মারাঠা যুদ্ধের কারণটা কি? মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম মারাঠা যুদ্ধের, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের কারণটা কি? তবে কারণ যাওয়ার আগে আমরা জেনে নেব যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়কালটা কত। এই টাইমলাইনগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়কাল হচ্ছে 1775 থেকে 1782। এটা কাইন্ডলি মনে রেখো। 1775 থেকে 1782 এটা হচ্ছে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়কাল। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়কাল হচ্ছে 1803 থেকে 1805। আর দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারের সময়কাল হচ্ছে 1817 থেকে 1819। এবার আমরা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধটা নিয়ে আলোচনা করব, যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, তার পিছনে প্রধান প্রধান ফ্যাক্টরসগুলো কি ছিল। দেখো, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের কারণটা কি জানো তো? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের কারণটা কি? মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের পিছনে প্রধান যেটা কারণ ছিল ক্ষমতার দ্বন্দ্ব। মানে যদি এক কথায় বলি, গল্পের আকারে বলি, তাহলে ক্ষমতার দ্বন্দ্ব, কনফ্লিক্ট অফ পাওয়ার। তোমরা বলতো স্যার গল্পটা তাহলে বলুন। হ্যাঁ, গল্পটা একদম যদি খুলে বলি তোমাদেরকে, তাহলে সেটা হচ্ছে যে সেই সময় পেশোয়া মাধব রাও তিনি মারা গেলেন। তার মারা যাওয়ার পর মারাঠাদের যে পেশোয়া পদ, সে পেশোয়া পদটা ফাঁকা হয়ে গেল, এবং সেই সময় পেশোয়া পুরো মারাঠা কনফেডারেসিকে কিন্তু কন্ট্রোল করতেন। কি বললাম বুঝতে পেরেছো তো? তাই ওই পেশোয়া গদ্দি, মানে পেশোয়ার পদটা পাওয়ার জন্য সেই সময় মারাঠাদের ভেতর একটা, মানে মারাঠা সাম্রাজ্যের ভেতর একটা সিভিল ওয়ার, একটা গৃহযুদ্ধ শুরু হলো। সেই গৃহযুদ্ধের এক অন্যতম ক্যারেক্টার যিনি ছিলেন, তার নাম হচ্ছে রঘুনাথ রাও। এই যে এই ভদ্রলোকের নামটা তোমাদের মনে রাখতে হবে, রঘুনাথ রাও। এই ভদ্রলোক তিনি খুব উদ্বেলিত হয়ে পড়লেন। এই রঘুনাথ রাও তিনি দেখলেন পেশোয়া মাধব রাও মারা গেছেন। এই পরিস্থিতিতে রঘুনাথ রাও দেখলেন তিনি একমাত্র অভিজ্ঞ ব্যক্তি যিনি কিন্তু পেশোয়া পদ সামলাতে পারেন। তাই রঘুনাথ রাও কিন্তু সরাসরি এবার কিন্তু পেশোয়া হওয়ার জন্য বা পেশোয়া পদ পাওয়ার জন্য ঝাঁপালেন। কিন্তু কথায় আছে না, আমরা যে জীবনে যা চাই তা হয়তো সবসময় পাই না, আর যেটা পাই সেটা হয়তো বা আমরা চাই না। এটাই জীবনের নিয়ম, এই নিয়মটা মেনে আমাদের চলতে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, রঘুনাথ রাওয়ের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটাই ঘটল। রঘুনাথ রাও, বেচারা রঘুনাথ রাও ভাবলেন যে তিনি মারাঠা পেশোয়া হবেনই হবেন, তাকে পেশোয়া পদ থেকে কেউ আটকাতে পারবেন না। কিন্তু সেই সময় মারাঠাদের যে দলীয় রাজনীতি, সেই দলীয় রাজনীতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছিল একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটার নাম হচ্ছে 12 ভূঁইয়া গোষ্ঠী। মনে রাখবে, এই 12 ভূঁইয়া গ্রুপ, আর গ্রুপ অফ 12 ভূঁইয়া মানে মারাঠা অভিজাত যারা ছিলেন, তাদের মধ্যে থেকে 12 জন গুরুত্বপূর্ণ অভিজাত মিলে পুরো মারাঠাদের এই দরবারি যে রাজনীতি, কোর্ট পলিটিক্সকে নিয়ন্ত্রণ করছিলেন। এই 12 ভূঁইয়া গ্রুপের অন্যতম শক্তিশালী বা অন্যতম প্রভাবশালী যিনি ব্যক্তি ছিলেন, তার নাম ছিল নানা ফড়নবিশ। মাই ডিয়ার স্টুডেন্টস, এই নানা ফড়নবিশের সাথে তোমাদের কিন্তু আলাপ করিয়ে দিলাম। এই নানা ফড়নবিশ ইনি হচ্ছেন এই 12 ভূঁইয়া গ্রুপের অন্যতম একজন শক্তিশালী প্রভাবশালী ব্যক্তিত্ব। নানা ফড়নবিশ তিনি কি করলেন, তার নেতৃত্বে 12 ভূঁইয়া তারা রঘুনাথ রাওকে পেশোয়া পদে মনোনীত হতে দিলেন না। যা, তাহলে কি হবে স্যার? তাহলে যেটা হলো, রঘুনাথ রাওকে তারা পেশোয়া হতে দিলেন না, বললেন না রঘুনাথ রাওকে কোনো মতে আমরা কিন্তু পেশোয়া হতে দেব না। তাহলে কাকে পেশোয়া করা হবে? আমাদের গল্পের মাধব রাও যিনি মারা গিয়েছিলেন, তাই না, যিনি মারা যাওয়ার পর এই ক্রাইসিসটা তৈরি হলো। এই পেশোয়া মাধব রাওয়ের স্ত্রীর গর্ভে এই সময়ে একটি পুত্র সন্তানের জন্ম হলো। আর সেই ছোট্ট পুত্র সন্তানটিকে অর্থাৎ
প্রয়াত পেশোয়া মাধব রাওয়ের পুত্র সন্তান গর্ভজাত তার স্ত্রীর গর্ভজাত পুত্র সন্তানকে নতুন মারাঠা পেশোয়া পদে বসিয়ে দেওয়া হলো, যার নাম দিল সোয়াই মাধব রাও। ঠিক, রঘুনাথ রাও বেচারা এত কিছু স্বপ্ন দেখলেন যে আমি হব পেশোয়া, কিন্তু দিনের শেষে গিয়ে দেখা গেল নানা ফড়নবিশ এবং 12 ভূঁইয়া গোষ্ঠীর দ্বারা বা প্রভাবিত হয়ে বেচারা রঘুনাথ রাওয়ের পেশোয়া হওয়া কিন্তু হলো না। অর্থাৎ আমাদের বাংলায় একটা বিখ্যাত গান আছে, তোমরা জানো, আমার আর রাখাল সাজা হলো না। তেমনি রঘুনাথ রাও বলতে পারেন আমার আর এই জীবনে পেশোয়া হওয়া কিন্তু হলো না। ব্যাস, এবার কি হবে? রঘুনাথ রাও পেশোয়া হতে পারলেন না। নানা ফড়নবিশ এবং তার টিম 12 ভূঁইয়া বানিয়ে দিল পেশোয়া কাকে? মাধব রাওয়ের ছোট্ট ছেলে। মাধব রাও মারা যাওয়ার পর তার স্ত্রীর গর্ভে যিনি জন্মেছেন সে সোয়াই মাধব রাও, সে ছোট্ট একটা নাবালক সন্তানকে পেশোয়া হয়ে গেল। এবং পুরো পেশোয়াকে কন্ট্রোল করছে কি না এই নানা ফড়নবিশ ও 12 ভূঁইয়া গোষ্ঠী। এখানে একটা প্রশ্ন আছে, এই যে নানা ফড়নবিশ, এই নানা ফড়নবিশকে কি বলা হয় জানো মাই ডিয়ার স্টুডেন্টস? এনাকে বলা হয় মারাঠা সাম্রাজ্যের মেকিয়াভেলি। পরীক্ষায় আসে, প্রত্যেকে মনে রাখবে, পরীক্ষায় আসে কিন্তু। মারাঠা সাম্রাজ্যের মেকিয়াভেলি কাকে বলা হয়? এই নানা ফড়নবিশকে। আর ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে, যে কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র রচনা করেছেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এটা কিন্তু পরীক্ষায় আসে। এবার তোমরা বলতে পারো স্যার মেকিয়াভেলিকে? মেকিয়াভেলি হচ্ছেন ইউরোপের একজন বিখ্যাত রাজনীতিবিদ, এবং মেকিয়াভেলি যে জন্য বিখ্যাত তার একটা বিখ্যাত বই রয়েছে, যে বইয়ের নাম দ্য প্রিন্স। ইন ফিউচারে তোমরা যদি মনে করো যে না আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে স্যার আমরা ফুল টাইমার পলিটিশিয়ান হব, তাহলে তোমাদেরকে দুটো বই অবভিয়াসলি পড়তে হবে। একটা হচ্ছে প্রিন্স, দ্য প্রিন্স, অর্থাৎ এই আমাদের দ্য মেকিয়াভেলির লেখা, এবং আরেকটা বই হচ্ছে সংস্কৃততে লেখা কৌটিল্যের অর্থশাস্ত্র। কি বললাম বুঝতে পেরেছো? যদি ভালো ফুল টাইমার পলিটিশিয়ান হতে চাও তাহলে এই দুটো বই পড়তেই হয়। এটা আমার কথা নয়, প্রিয়রঞ্জন দাসমুন্সী, প্রণব মুখোপাধ্যায়ের মতো বলিষ্ঠ বিচক্ষণ বাঙালি রাজনীতিবিদরাই কিন্তু বারবার তাদের স্মৃতিচারণা করতে গিয়ে এই দুটো বইয়ের কথা উল্লেখ করেছেন। যাই হোক, মেকিয়াভেলি যেহেতু একজন দুর্দান্ত পলিটিশিয়ান ছিলেন, সেই কারণের জন্য যারা ভালো রাজনীতিবিদ তাদেরকে বলে মেকিয়াভেলি বলা হয়। তাই নানা ফড়নবিশকে বলা হয় মারাঠা সাম্রাজ্যের মেকিয়াভেলি, আর ভারতের মেকিয়াভেলি যাকে বলা হয় তিনি কৌটিল্য। রাইট? চলো, এই অবধি আশা করি গল্প তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার গল্পটা হচ্ছে রঘুনাথ রাও। মাই ডিয়ার স্টুডেন্টস, রঘুনাথ রাও তিনি কোথায় যাবেন? মাই ডিয়ার স্টুডেন্টস, রঘুনাথ রাও তিনি কোথায় যাবেন? রঘুনাথ রাও এবার শটান চলে গেলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বম্বে কাউন্সিলের কাছে। খুব ভালো করে গল্পটা শুনবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজদের যে বম্বে কাউন্সিল, তার কাছে গিয়ে রঘুনাথ রাও গেলেন, এবং রঘুনাথ রাও গিয়ে বললেন, কি বললেন? বললেন যে আমি মারাঠা পেশোয়া পদ ফিরে পেতে চাই, আমি মারাঠা পেশোয়া হতে চাই। ইংরেজরা বলতো আমরা কি করবো? বললো আপনারা আমাকে সাহায্য করুন। বললো আচ্ছা, বললো আমরা যদি আপনাকে সাহায্য করি আপনি কি দেবেন? রঘুনাথ রাও বললে আমাকে পেশোয়া পদ পাইয়ে দিন না, আপনারা যা চাইবেন তাই দিয়ে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? ভারতবর্ষে এমনি এমনি ব্রিটিশরা ক্ষমতা বিস্তার করেনি। ভারতবর্ষে এমনি এমনি ইংরেজরা এত সহজে পুরো ভারতবর্ষকে উপনিবেশে পরিণত করতে পারেনি মাই ডিয়ার স্টুডেন্টস। যদি ভারতীয়রা সক্রিয়ভাবে ইংরেজদেরকে সাহায্য না করতো, তার প্রমাণ পেলে তো। ইংরেজরা রঘুনাথ রাওকে বললো ভাই ঠিক আছে, আমরা তোমাকে 1500 সৈন্য দিয়ে সাহায্য করব মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তার বিনিময়ে তুমি আমাদেরকে, তোমাকে আমরা পেশোয়া বানিয়ে দেবো। পেশোয়া বানানোর পর তার বিনিময়ে তুমি আমাদেরকে সলসেট এবং বেসিন অঞ্চল, এই সলসেট আর বেসিন এই যে দুটো অঞ্চল রয়েছে, দুটো অঞ্চল দিয়ে দেবে। এই দুটো অঞ্চল হলো মারাঠাদের সেই সময়কার সবচেয়ে বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ অঞ্চল। রঘুনাথ রাও মানে কি বলবো যে অগ্রপশ্চাৎ না ভেবে প্রতিশ্রুতি দিয়ে দিলেন যে ঠিক আছে, আমি আপনাকে সলসেটও দিয়ে দেবো, বেসিনও দিয়ে দেবো, দরকার পড়লে ব্রোচও দিয়ে দেবো, কিন্তু মারাঠা পেশোয়া পদ আমার চাই। কি বললাম বুঝতে পেরেছো তো? এই মর্মে আমাদের রঘুনাথ রাওয়ের সাথে ইংরেজদের একটা ট্রিটি হলো, যে ট্রিটিটার নাম হলো ট্রিটি অফ সুরাট। এই যে দেখো আমার পিপিটিতে দেওয়া আছে, 1775 সালে। এবং এই সুরাটের চুক্তি অনুযায়ী এবার কিন্তু ওই যে ইংরেজরা কথা দিয়েছে যে রঘুনাথ রাওকে তারা 1500 সৈন্য দিয়ে সাহায্য করবে মারাঠা পেশোয়া পদ পাওয়ার জন্য। ফলত as per the consequence of the Treaty of Surat, now the Army of East India Company of Bombay Council, they are all ready to go for a clash with the Marathas. মারাঠাদের সাথে কিন্তু ইংরেজরা যুদ্ধ হলো 1775 সালে। রাইট?
এই যুদ্ধের কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কাউন্সিলের কাছে পৌঁছে গেল। গল্পটা শোনো এবার। রঘুনাথ রাওকে সিংহাসনে বসানোর জন্য যে সুরাটের চুক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বম্বে কাউন্সিল করেছে এবং তারপর রঘুনাথ রাওয়ের জন্য তারা মারাঠাদের সাথে যুদ্ধ করতে চলে গেছে, এই খবরটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কাউন্সিলের কাছে পৌঁছলো। মাই ডিয়ার স্টুডেন্টস, কার কাছে পৌঁছলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কাউন্সিল। এবার এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, এই যে কলকাতা কাউন্সিলের নাম লিখলাম না, সেই সময় পুরো ভারতবর্ষে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কাউন্সিল, মাই ডিয়ার স্টুডেন্টস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা কাউন্সিল পুরো ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেটেলমেন্টটা ছিল সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত। আমি কি বোঝাতে পেরেছি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কাউন্সিল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত সেটেলমেন্ট ছিল পুরোটাকে নিয়ন্ত্রণ করতো, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা কাউন্সিল। কলকাতা কাউন্সিলের কাছে খবর পৌঁছলো যে বম্বে কাউন্সিল তারা নাকি এরকম একটা যুদ্ধ টুদ্ধ করে দিয়েছে আমাদের উত্তর ভারত, আমাদের এই 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 তোমার এই মারাঠাদের সাথে, এবং তারা রঘুনাথ রায়ের পক্ষ অবলম্বন করেছে। কলকাতা কাউন্সিলের সেই সময় যিনি হেড তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তিনি সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে দূত করে পাঠালেন। সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হচ্ছে কর্নেল আপটন। এই কর্নেল আপটনকে বললেন, যাও ভাই তুমি আমার দূত হিসেবে যাও, সঙ্গে সঙ্গে বম্বে কাউন্সিলের কাছে পাঠালেন। আর একটা চিঠি লিখে জানালেন বম্বে কাউন্সিলকে, আলটিমেটাম দিলেন যে এরপর থেকে তোমরা যদি কোনো সিদ্ধান্ত নাও অবভিয়াসলি তোমার দায় হচ্ছে সেই সিদ্ধান্ত কলকাতা কাউন্সিলকে জানানো। কলকাতা কাউন্সিলকে তোমরা জানাবে, কলকাতা কাউন্সিলকে না জানিয়ে এই ধরনের কোনো হুটহাট কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা কাউন্সিল পরিষ্কার জানিয়ে দিল এই মুহূর্তে আমরা মারাঠাদের সাথে যুদ্ধ করতে রাজি নই। কেন স্যার? কারণ কি স্যার মারাঠাদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো ভালো সম্পর্ক ছিল? একদমই না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা ভারতবর্ষে দাবার খেলা দেখেছো তো? দাবার গুটি যেভাবে প্রয়োগ করা হয় সেইভাবে ভারতীয় শক্তিগুলোকে তারা তাদের স্বার্থে ব্যবহার করেছে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহীশূর বলে যে রাজ্যটা ছিল তার সাথে যুদ্ধে জড়িয়েছিল। তাই ইংরেজরা চাইলো না যে তারা দুটো ফ্রন্টে যুদ্ধ করুক। যেহেতু মহীশূরের সাথে তাদের যুদ্ধ চলছে, হায়দার আলীর সাথে যুদ্ধ চলছে, তাই ইংরেজরা চাইলো না যে এই মুহূর্তে আমরা মারাঠাদের সাথে কোনো রকম কোনো ক্ল্যাশে যাই। সেই কারণের জন্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বম্বে কাউন্সিলকে পরিষ্কার জানানো হলো যে ভাই তুমি সুরাটের চুক্তি বাতিল করো এবং মারাঠাদের পুনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসো। এবার যেহেতু হেড অফ দ্য ডিপার্টমেন্ট কলকাতা কাউন্সিল, বম্বে কাউন্সিলের কান মুচড়ে দিয়েছে, বম্বে কাউন্সিল বাধ্য হয়ে শেষ পর্যন্ত কিন্তু মারাঠাদের যে পুনা কর্তৃপক্ষ তাদের সাথে কিন্তু তারা চুক্তি করতে কিন্তু বসলো, যে আমাদের যুদ্ধ টুদ্ধ করা ভুল হয়ে গেছে, যুদ্ধ এবং চুক্তি করতে বসলো। যে চুক্তি হলো সেটা হলো পুরন্দরের চুক্তি। কি বললাম বুঝতে পেরেছো? এই পুরন্দরের চুক্তি কাদের মধ্যে হলো? তাহলে সুরাটের চুক্তি কাদের মধ্যে হয়েছে? রঘুনাথ রাওয়ের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বম্বে কাউন্সিল, রাইট? পুরন্দরের চুক্তি, এই চুক্তিটা কিন্তু হচ্ছে মারাঠাদের সাথে। কাদের সাথে হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? মারাঠাদের সাথে। মারাঠাদের যে পুনা কর্তৃপক্ষ রয়েছে, ঠিক আছে, সেই মারাঠাদের যে পুনে কর্তৃপক্ষ তাদের সাথে হচ্ছে কিন্তু এই চুক্তিটা। কাদের হচ্ছে না, এটা হচ্ছে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা দেখলাম মারাঠাদের যে চুক্তিটা হলো সেটার নাম হলো পুরন্দরের চুক্তি। আপাতত এই পুরন্দরের চুক্তির মাধ্যমে আমরা দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে মোটামুটি একটা শান্তি প্রতিষ্ঠা হলো, এবং তারপর 1782 সাল নাগাদ ফাইনালি যে ট্রিটির মাধ্যমে, যে চুক্তির মাধ্যমে এই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটলো সেটা হচ্ছে সলবায়ের চুক্তি। তো কাইন্ডলি এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে যে সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে সেটা সলবায়ের চুক্তি। এটা বহুবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে, তাই এটা তোমরা মনে রাখবে। 1782 সালে সলবায়ের চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ পড়তে গিয়ে তিনটে চুক্তি পেলাম আমরা। এই তিনটে চুক্তি মনে রাখবে। একটা পেয়েছি সুরাটের চুক্তি, একটা পেয়েছি পুরন্দরের চুক্তি, আর একটা পেয়েছি সলবায়ের চুক্তি। এবং এই তিনটে চুক্তির কাদের সাথে হয়েছিল, কবে কবে হয়েছিল এবং কোন কোন পার্সপেক্টিভে হয়েছিল সেগুলো কিন্তু ইন ডিটেলসে তোমাদের সঙ্গে গল্পের আকারে বললাম। তার মানে একটা বিষয় তোমরা এখান থেকে পরিষ্কার যে জিনিসটা জানতে পারলে বা বুঝতে পারলে যে ইংরেজরা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধে তারা মারাঠাদের সাথে কোনো ধরনের কোনো যুদ্ধ চায়নি। তাদের বক্তব্য হচ্ছে আগে ঘর গুছিয়ে ফেলি, ঠিক আছে, আগে মহীশূর দখল করি রে ভাই।
তারপর তো মারাঠা দখল করবোই, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে। দেখো দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ যদি আমরা আলোচনা করি, তো দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধর সময়কালটা দেখো 1803 থেকে 1805, খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। এই টাইম লাইনগুলো কিন্তু পরীক্ষায় আসে। 1803 থেকে 1805 এটা হচ্ছে সেকেন্ড অ্যাংলো মারাঠা যুদ্ধের সময়কাল। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে ব্যাকগ্রাউন্ডে তোমাদের বলি। ভারতবর্ষে সেই সময় যিনি ইংরেজদের গভর্নর জেনারেল হয়ে যিনি এলেন তার নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি, ঠিক। তো এই লর্ড ওয়েলেসলি সাহেব ইনি হচ্ছেন একজন ভয়ঙ্কর রকমের কি বলবো ইম্পিরিয়ালিস্ট, সাম্রাজ্যবাদী মানুষ, সাম্রাজ্যবাদী মানসিকতায় মানুষ। ইনি তোমরা জানো 1798 সাল নাগাদ একটা চুক্তি একটা পলিসি তিনি তৈরি করেছিলেন। যে পলিসিটার নাম কি ছিল? যে পলিসিটার নাম ছিল সাবসিডিয়ারি পলিসি, তাই না? বা আমরা এটাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বলতে পারি। এটা আমরা বাংলা কি বলি গো? এটাকে বাংলায় বলি আমরা যে অধীনতামূলক মিত্রতা নীতি। তাহলে যদি আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রতিষ্ঠা করেছিলেন, আমি আশা করব আমরা প্রত্যেকে আনসার করতে পারবো। কত সালে করেছিলেন সেটা উত্তর করতে পারবো। এবার তোমরা বলতে পারো যে অধীনতামূলক মিত্রতা নীতি, স্যার এই যে আপনি বললেন এই অধীনতামূলক মিত্রতা নীতি বুঝলাম ওয়েলেসলি চালু করেন 1798 সালে, কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতি স্যার কি বলা হয়েছিল? অধীনতামূলক মিত্রতা নীতিতে যে বিষয়টার কথা বলা হলো মাই ডিয়ার স্টুডেন্টস, মানে ওয়েলেসলি সাহেব যে বিষয়টার কথা বললেন সেটা হচ্ছে এটাই, ভারতের যে সমস্ত রাজ্যগুলো এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে, খুব ভালো করে শোনো, ভারতের যে সমস্ত রাজ্যগুলো এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে সেই রাজ্যগুলোর নিজস্ব কোনো সৈন্যবাহিনী থাকবে না। ইংরেজদের তরফ থেকে একদল সৈন্যবাহিনী পাঠানো হবে এবং সেই সৈন্যবাহিনী সেই রাজাকে সামলাবে এবং সেই রাজা ওই ইংরেজদের সৈন্যবাহিনীর যারা তারকে রক্ষা করার জন্য থাকবে তার খরচ সেই রাজ্যের রাজা পে করবে এবং একজন ব্রিটিশ রেসিডেন্ট সে রাজার দরবারে সর্বক্ষণ থাকবেন। রাজা কি খাচ্ছেন, রাজা কি ঘুমোচ্ছেন, কখন ঘুমোচ্ছেন, রাজা কার সাথে গল্প করছেন, রাজা কার সাথে ফেসবুকে চ্যাট করছেন, সরি সেটা মজা করে বললাম, এই সমস্ত বিষয়গুলো ওই ব্রিটিশ রেসিডেন্ট কিন্তু হিসেব করবেন, দেখবেন, মানে রাজাকে মনিটরিং করবেন। আর রাজা যদি মনে করেন যে তিনি কোনো তার প্রতিবেশী রাজ্যের সাথে বা কোনো বিদেশের সাথে বা কোনো অন্য কোনো জাতির সাথে তিনি যুদ্ধ করতে চান, তিনি শান্তি করতে চান, রাজাগুলো নিজে করতে পারবেন না, ইংরেজদের কাছে অনুমতি নিতে হবে। যদি ইংরেজরা অনুমতি দেয় তবে রাজা কিন্তু এই যুদ্ধ, শান্তি, চুক্তি এই সমস্ত প্রক্রিয়াটা করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে একটা বিষয় বুঝতে পারলো তো, যে যদি কোনো শাসক এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করে তাহলে সে কিন্তু ইংরেজদের অধীনতার যে ট্র্যাপ সেখানে সে ফাঁদে পা দিচ্ছে। আর ফাঁদে পা দিল কারা? ফাঁদে পা দিল আমাদের মারাঠাদের, এই মারাঠা শক্তি পা দিল। মারাঠা শক্তির যিনি শাসক ছিলেন অর্থাৎ পেশোয়া, যার নাম ছিল বাজিরাও, মাই ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় বাজিরাও। এই দ্বিতীয় বাজিরাও তিনি হচ্ছেন সেই সময়কার মারাঠা পেশোয়া। ঘটনাচক্রে মনে রাখবে ইনি হচ্ছেন লাস্ট মারাঠা পেশোয়া। এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে মারাঠাদের শেষ পেশোয়ার নাম কি? তো মনে রাখবে মারাঠাদের শেষ পেশোয়ার নাম হচ্ছে দ্বিতীয় বাজিরাও। হি ওয়াজ দ্য লাস্ট পেশোয়া অফ মারাঠা কনফেডারেসি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? দ্বিতীয় বাজিরাও তিনি আবার কার ছেলে জানো? রঘুনাথ রায়ের ছেলে। কি বলবো তোমরা বলো? ঠিক আছে, রঘুনাথ রায় তিনি ছেলে, অর্থাৎ বাবা পেশোয়া হতে পারেনি বাট ছেলে পেশোয়া হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে না সেই গার্ডসটা ছিল না, কি বললাম, সেই এফিকেসি ছিল না, সেলফ এফিকেসি ছিল না তার মধ্যে। তাই 1802 সাল নাগাদ এই দ্বিতীয় বাজিরাও তিনি লর্ড ওয়েলেসলি বা ইংরেজদের কাছে চাপে মাথা নত করলেন এবং 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও, তিনি মারাঠাদের শেষ পেশোয়া, যিনি কিন্তু ইংরেজদের সাথে যে চুক্তিটার মাধ্যমে এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করলেন, সেই চুক্তিটা হচ্ছে ট্রিটি অফ বেসিন, যেটা আমার পিপিটিতে দেওয়া আছে, খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দেয়। দেখতে পাচ্ছ আমি পরীক্ষায় প্রশ্ন দেয় শুধু মুখে বলিনি, একটা প্রশ্ন পর্যন্ত তোমার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। WBCS প্রিলিমস 2015-তে প্রশ্ন দিয়েছিল, বিটুইন হুম অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন ওয়াজ সাইন্ড
অপশানে উত্তর দেওয়া রয়েছে পেশোয়া বাজিরাও টু অ্যান্ড দ্য ইংলিশ, রাইট? তাই না? 2015 WBCS প্রশ্নটা দিয়েছে, তাই বেসিনের চুক্তির পুরো গল্পটা বললাম, পার্সপেক্টিভ বুঝতে পারলে। এবার যেই মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও তিনি বেসিনের চুক্তি গ্রহণ করে বসলেন, মাই ডিয়ার স্টুডেন্টস, এর ফলে কি হলো, মারাঠারা এমনিতে একটা খুব স্বাধীনতা প্রিয় জাতি। তাদের পেশোয়া, তাদের সর্বোচ্চ শাসক যখন ইংরেজদের কাছে এইভাবে আত্মসমর্পণ করেছেন না, এটা কিন্তু মারাঠাদের যে অন্যান্য গোষ্ঠী যারা ছিল, সিন্ধিয়া, ভোসলে, হোলকার, এই তিনটে গোষ্ঠী কিন্তু মানতে পারল না। ঠিক আছে, তখন তখন কি করা উচিত? তাহলে সিন্ধিয়া, ভোসলে, হোলকার, এই যে মারাঠাদের তিনটে শক্তি রয়েছে, তিনটে শক্তির যেটা করা উচিত ছিল যে চলো আমরা যৌথবদ্ধভাবে, আমরা একত্রিত হয়ে আমরা মারাঠাদের বিরুদ্ধে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। ঠিক, কিন্তু সেটা ঘটলো না বাস্তবে। কেন ঘটলো না? কারণ ওই যে বললাম, সিন্ধিয়া, ভোসলে, হোলকারের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ পাওয়ার, ক্ষমতার বা স্বার্থের সংঘাত ছিল। ক্ষমতার সংঘাত ছিল বা স্বার্থের সংঘাত ছিল। যেহেতু ক্ষমতার আর স্বার্থের সংঘাত ছিল, তাই সিন্ধিয়া, ভোসলে আর হোলকার তিনজনে কিন্তু এক হলো না। হোলকার বলল, ভাই আমার রাজ্য চুলোই যাক, আমার দেশ, আমার 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 যে মারাঠা কনফেডারেসি, সেখানে ইংরেজরা আসুক, ইংরেজরা পুরো মারাঠার সামনে দখল করুক, সেও ভালো, কিন্তু আমি ভোসলে আর সিন্ধিয়ার সঙ্গে আমি কখনো এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবো না। কি বলবে? বলতে পারো স্যার, এটাই তো ট্র্যাজেডি ভারতের ইতিহাসের, এটাই তো স্যার ট্র্যাজেডি ভারত ইতিহাসের, যেখানে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে স্যার আমাদের সবাইকে। সেখানে স্যার তখনও পর্যন্ত ওই একটা সংঘাত চলছে। হোলকার বলল যে না, আমি 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 সিন্ধিয়া, ভোসলের সঙ্গে একত্রিত হয়ে কখনো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবো না। আরে ভাই, তোর ঘরে আগে আগুন লেগেছে ভাই, আর আগুনটা নেভা, আগুনটা নেভানোর পর নয় ঝগড়াটা করবি, কিন্তু আগুন লেগে যদি পুরো ঘরটাই পুড়ে যায় তাহলে থাকবি কোথায়? যে ঘটনাটা ঘটলো তাই হলো, সিন্ধিয়া, ভোসলে দুজনের সঙ্গে বলতে পারো ইংরেজের যুদ্ধ হলো। সিন্ধিয়া, ভোসলে দুজনে বললো ঠিক আছে চলো, আপাতত যখন আগুন লেগেছে, যখন ইংরেজরা আমাদের রাজ্যে প্রবেশ করতে চাইছে, তো চলো আমরা ইংরেজদের রুখে দাঁড়াই। রুখে দাঁড়িয়ে আর কি হয়েছে? রুখে দাঁড়িয়ে হেরে গেছে। সিন্ধিয়া তিনি ইংরেজদের কাছে হেরেছেন, গোহারান হেরেছেন। ভোসলে তিনিও কিন্তু ইংরেজদের কাছে গোহারান হেরেছেন। এবং তারপর 1803 সালে আমরা দেখলাম, কি দেখলাম না, মারাঠাদের যিনি গোষ্ঠীপতি সিন্ধিয়া, তিনি ইংরেজদের সাথে যে চুক্তিটা করতে বাধ্য হলেন, কারণ হেরে গেছেন। যারা হেরে যায় তারা অনেক কিছু জীবনে মেনে নিতে বাধ্য হয়। সিন্ধিয়া এখানে হেরে গেলেন। 1803 সালে ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি হেরে গেলেন। হেরে যাওয়ার পর যে সন্ধিটা করতে বাধ্য হলেন সেটা সূর্যি অর্জুনগাঁও চুক্তি, এবং যে চুক্তির মাধ্যমে আমাদের সিন্ধিয়া ইংরেজদের কাছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, মাই ডিয়ার স্টুডেন্টস, মানে ওই অপমানজনক অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে বাধ্য হলেন। আর সিন্ধিয়ার যিনি বন্ধু ছিলেন ভোসলে, তিনিও কিন্তু ইংরেজদের কাছে হেরে গেলেন যুদ্ধে। যুদ্ধে হেরে যাওয়ার পর তিনিও কিন্তু বলতে পারো কার্যত বাধ্য হলেন। কি কার্যত বাধ্য হলেন? কার্যত বাধ্য হলেন এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করতে, যে চুক্তিটার মাধ্যমে, সেই চুক্তিটার নাম ছিল ট্রিটি অফ দেওগাঁও, বা আমরা এটাকে বলতে পারি দেওগাঁওয়ের চুক্তি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমাদের গল্পের বলা যেতে পারে হারাধনের ছিল 4 ছেলে, তার মধ্যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও তিনি আগেই তো অধীনতামূলক মিত্রতা গ্রহণ করে ইংরেজদের অধীনতা গ্রহণ করে নিয়েছেন। সিন্ধিয়া, ভোসলে তারাও গ্রহণ করলেন। পড়ে থাকলো হোলকার, যে হোলকার একসময় রাগ দেখিয়ে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সিন্ধিয়া, ভোসলের সাথে হাত মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেননি। সেই হোলকারে ঘুম ভেঙেছে, এবার তার মনে হয়েছে চলো ঘর বাঁচাতে হবে, কিন্তু ততক্ষণ তো যা ক্ষতি আর হয়ে গেছে। হোলকার যদি সিন্ধিয়া, ভোসলের সাথে একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, তাতেও কি স্যার ফলাফল বা ইতিহাসের চেহারা কি বদলাতো? না, বদলাতো না। কারণ ইংরেজরা তখন সামরিক দিক থেকে চরম ক্ষমতাশালী। ভারতের কোনো দেশীয় রাজ্য এককভাবে ইংরেজদের সাথে সামরিক দিক থেকে এঁটে উঠতে পারবে না, এটা বাস্তব। কিন্তু যদি হোলকার সিন্ধিয়া, ভোসলের সাথে একত্রিত হয়ে সেদিন যুদ্ধটা করতেন, তাহলে হয়তো বা হোলকার ইতিহাসে এতটা ধিকৃত হতেন না। ঠিক তো? ঠিক বললাম তো? জানি না ঠিক বলেছি কিনা। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর হোলকার তিনি একাই আসলেন ইংরেজদের যুদ্ধ করতে। ফলাফল হোলকারের পক্ষে গেল না। 1805 সাল নাগাদ হোলকারও কিন্তু ইংরেজদের কাছে হারলেন, এবং হারার পর
যে চুক্তিটা করতে তিনি বাধ্য হলেন সেই চুক্তি দেখতে পাচ্ছ, রাজপুরঘাট ট্রিটি অফ রাজপুরঘাট। এবং এই ট্রিটি অফ রাজপুরঘাটের মাধ্যমে আমাদের হোলকার সাহেবও ইংরেজদের কাছে কার্যত বাধ্য হলেন এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা আমরা যেটাকে বলতে পারি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে দ্বিতীয় ইঙ্গো-মারাঠা যুদ্ধের অবসান কবে ঘটে না? দ্বিতীয় ইঙ্গো-মারাঠা যুদ্ধের অবসান ঘটে 1805 সালে। কোন সন্ধির মাধ্যমে ঘটে? ট্রিটি অফ রাজপুরঘাট। এই সন্ধিটা কাদের মধ্যে হয়েছিল? হোলকারের সাথে হয়েছিল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং এই যুদ্ধে কিন্তু হোলকার পরাজিত হন এবং তিনি কিন্তু এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। এই হচ্ছে পুরো দ্বিতীয় ইঙ্গো-মারাঠা যুদ্ধের গল্প। তাহলে গল্প থেকে বুঝতে পারলে, একটা জিনিস বুঝতে পারলে যে মারাঠাদেরকে কার্যত ইংরেজরা পুরো অলমোস্ট দখল করে ফেলেছে। এবার বাকি যে পার্টটুকু রয়েছে, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার সময়কাল হচ্ছে 1817 থেকে 1819। এই মারাঠা ওয়ার যেটা ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আর বলার কিছু নেই। বলার মতো ঘটনা হচ্ছে এটাই যে বলতে পারো তোমার হচ্ছে যে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও তিনি শেষ চেষ্টা করলেন, কারণ অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবার পর মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এটা রিয়েলাইজ করলেন যে তিনি মারাত্মক বড় একটা ভুল করে ফেলেছেন, মারাত্মক একটা বড় ভুল করে ফেলেছেন ইংরেজদের সাথে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হতে গিয়ে। এবং উঠতে বসতে এই ইংরেজরা তাকে কিন্তু ক্রমাগত কন্ট্রোল করছে বা তাকে কিন্তু ক্রমাগত নিয়ন্ত্রণ করছে। তাই তিনি চাইলেন অধীনতামূলক মিত্রতা নীতি থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু ইংরেজরা ততদিনে বলতে পারো সে অ্যানাকোন্ডা যেমনভাবে তার শিকারকে জড়িয়ে পেঁচিয়ে মেরে ফেলে না, ইংরেজরাও কিন্তু ততদিনে পেশোয়া বাজিরাওকে চারিদিকে ঘিরে ফেলেছে। তাই পেশোয়া বাজিরাও হয়তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। অনেকগুলো যুদ্ধ তিনি করলেন, তার মধ্যে দুটো যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ। খাদগির যুদ্ধ, ব্যাটল অফ খাডগি, KHADKI, এবং হচ্ছিল ব্যাটল অফ আস্তি। লেখার দরকার নেই, পরীক্ষায় আসে না। এই দুটো যুদ্ধে তিনি ইংরেজের কাছে হেরে গেলেন। হেরে যাওয়ার পরে ইংরেজরা ঠিক করলো যে আর এসব পেশোয়া রেখে লাভ নেই, এসব পেশোয়া পদ রেখে লাভ নেই। তাই মারাঠা পেশোয়া, শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায় জানো? তাকে পাঠিয়ে দেওয়া হলো কানপুরে। এবং তাকে পাঠিয়ে দেওয়া হলো কোথায় না? তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে, সে জায়গার নাম বিঠুর। এই জায়গাটা মনে রাখবে, বিঠুর, BITHUR। এই বিঠুরে পাঠিয়ে দেওয়া হলো। বিঠুর কানপুরে অবস্থিত। কানপুরের বিঠুরে পাঠিয়ে দেওয়া হলো। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে মাসে মাসে একটা পেনশন দিয়ে দেওয়া হলো, বললো ভাই ওখানে থাকো তুমি, ঠিক আছে? পেশোয়া পদ কেড়ে নেওয়া হলো, চিরতরে পেশোয়া পদ কেড়ে নেওয়া হলো। আর পুরো মারাঠা সাম্রাজ্য ইংরেজরা, তাদের যে বম্বে প্রেসিডেন্সি ছিল, পুরো মারাঠা সাম্রাজ্য ইংরেজদের যে বম্বে প্রেসিডেন্সি ছিল, সেই বম্বে প্রেসিডেন্সি কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য ফ্যাক্ট। পুরো বম্বে প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়ে গেল পুরো মারাঠা সাম্রাজ্য। এই হচ্ছে আমাদের পুরো গল্পটা। তবে হ্যাঁ, শুধুমাত্র একটা নতুন রাজ্য গড়ে তোলা হলো, সেটা হলো সাতারা, SATARA, সাতারা। এই সাতারা বলে যে অঞ্চলটা ছিল, এই সাতারা অঞ্চলে ছত্রপতি শিবাজির একজন বংশধরকে ইংরেজরা বসিয়ে দিল, ঠিক আছে? এবং সাতারা বলে মারাঠা থেকে পুরো মারাঠা সাম্রাজ্যকে তো দখল করতে পারলো না ইংরেজরা, কারণ চক্ষু লজ্জার তো ব্যাপার আছে। তাই জন্য সাতারা বলে একটা ছোট্ট রাজ্য তারা তৈরি করে দিল, যেখানে ছত্রপতি শিবাজির বংশধরকে বসিয়ে দেওয়া হলো। আর বাকি পুরো মারাঠা প্রেসিডেন্সি মারাঠা কনফেডারেসি, ব্রিটিশদের এই বম্বে প্রেসিডেন্সি, সে বম্বে প্রেসিডেন্সির তলায় কিন্তু চলে গেল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এই ঘটনাটা পুরো ঘটলো 1818 সাল নাগাদ। আর এই ঘটনাটার পর, মানে এই পুরো মারাঠাদের পতনের পর, মানে মারাঠা সাম্রাজ্যের পতনের পর, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা যে মারাঠা সাম্রাজ্যের পতনের পর পুরো ভারতবর্ষে ইংরেজদেরকে চ্যালেঞ্জ করার মতো আর কোনো শক্তির অস্তিত্ব রইল না। দিস ইজ ওয়াই, সেই কারণের জন্য বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন কথাটা জানো? বলেছিলেন এটাই যে ইন দ্য ইয়ার অফ দি 1818 সালে, ইন দ্য ইয়ার অফ দি 1818 সালে, the British Empire in India became the British Empire of India। 1818 সাল নাগাদ ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্য ভারতের ব্রিটিশ সাম্রাজ্যে পরিণত হয়। ক্লিয়ার? এই হচ্ছে পুরো গল্প, আমাদের মারাঠা সাম্রাজ্যের গল্প। তবে গল্প থেকে যাওয়ার আগে
এই এমসিকিউটা প্রত্যেকে, এমসিকিউ বলবো না, পিআই কিউটা প্রত্যেকে দেখে নিও মাই ডিয়ার স্টুডেন্টস। এটা হচ্ছে কিন্তু সত্য বিলোপ নীতি থেকে একটা প্রশ্ন। যেহেতু সাতারা বলে একটা নতুন রাজ্য গঠিত হলো, সাতারা, মনে রাখবে সাতারা 1848 সাল নাগাদ যখন লর্ড ডালহৌসি তিনি সত্য বিলোপ নীতি প্রবর্তন করবেন, যেটাকে ডক্ট্রিন অফ ল্যাবস বলা হয়, সে সাতারা কিন্তু গ্রহণ করেছিল। এই দেখো প্রশ্নটা, ওই জন্য দেখো দিয়েছে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট আন্ডার ডক্ট্রিন অফ ল্যাবস, প্রথম সত্য বিলোপ নীতি ভারতে কোন রাজ্য গ্রহণ করেছিল? সাতারা। উত্তর তো করতে পারবোই আমরা, বাট এটা কোন পরীক্ষা এসেছে দেখে নাও, তোমরাই দেখে নাও, WBPSC ক্লার্কশিপ 2009, তাই তো? তার মানে বুঝতে পারছো তো এই চ্যাপ্টারটা যে পড়াচ্ছি তার রেলিভেন্সটা বুঝতে পারছো তো? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে, তার প্রমাণ তোমরা হাতে নাতে পাচ্ছ। চলো এবার চলে যাবো মারাঠার পর মাইসোর, মহীশূর রাজ্য। মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজদের এই হচ্ছে মহীশূর রাজ্য জায়গাটা। ভালো করে মানচিত্রটা দেখো, মানচিত্র দেখলে বুঝতে পারবে এই হচ্ছে মহীশূর রাজ্য। এই যে এই যে এই যে এই জায়গাটা যেটা মার্ক করা আছে, আমি আর পেনে দাগ দিলাম না, এটা হচ্ছে মহীশূর রাজ্য। ইংরেজরা ঠিক করলো বাংলার পর তারা মহীশূর রাজ্য দখল করবে, এবং মহীশূর রাজ্য ইংরেজরা দখল করবে। তবে সেই সময় মহীশূর রাজ্যে যিনি শাসক ছিলেন তার ছিল হায়দার আলী, এবং এই মহীশূর দখল করার জন্য ইংরেজদেরকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল। মহীশূরের সাথে ইংরেজদের দখল করতে গিয়ে ইংরেজদের টোটাল 4টে যুদ্ধ করতে হয়েছে, টোটাল 4টে যুদ্ধ। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 1769, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 1784, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার 1790 থেকে 1792, আর লাস্ট যেটা হয়েছিল সেটা 1798 থেকে 1799। এবার আমরা গল্প শুনবো এই 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণ এবং তার ইতিবৃত্তান্ত নিয়ে। তো প্রথমে আসি প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, ফার্স্ট অ্যাংলো মাইসোর ব্যাটল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 1767 থেকে 1769, 1767 থেকে 1769, এটা হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সময়কাল। এবার তোমরা বলবে যে স্যার প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণটা কি? কারণটা কিছুই না, কারণটা কিছুই না, কারণটা হচ্ছে এটাই বলতে পারো যে হায়দার আলী যিনি সেই সময় মহীশূর রাজ্যের শাসক ছিলেন, মহীশূর রাজ্যের পাশেই যে রাজ্যটা ছিল সেটা রাজ্যটার নাম ছিল হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদ যিনি শাসক ছিলেন তার নাম ছিল নিজাম। এই হায়দ্রাবাদের নিজামের সাথে আমাদের মহীশূরের হায়দার আলীর খুব একটা ভালো সম্পর্ক ছিল না। ওদিকে আবার হায়দ্রাবাদের নিজামের সাথে ইংরেজদের খুব দহরম মহরম ছিল। বুঝতে পেরেছি কি বললাম? তো হায়দার আলী তিনি কিন্তু ইংরেজদের চরিত্র খুব ভালো করে জানতেন, তাই তিনি কিন্তু কোনো মতেই ওই হায়দ্রাবাদের নিজাম কিংবা ইংরেজ দুজনকে খুব একটা বাড়তি প্রায়োরিটি বা পাত্তা দিতে রাজি ছিলেন না। সেটা ইংরেজদের খুব গাত্রোদ্ধারের কারণ ছিল। এবং হায়দ্রাবাদের নিজাম তিনি কী করলেন, তিনি হায়দার আলীকে দেখানোর জন্য ইংরেজদেরকে নর্দার্ন কারকার এরিয়াটা দিয়ে দিলেন। আর নর্দার্ন কারকার এরিয়াটা কোথায়? একেবারে হায়দার আলীর মহীশূর রাজ্যের একেবারে যে সীমান্ত, সেই সীমান্তের কাছে। হায়দার আলী বললেন যে এটা আপনি তো অন্যায় করেছেন, আমার রাজ্যের সীমান্তে আপনি একটা বিদেশি রাজ্যকে এনে বিদেশি শাসককে দিয়ে দিলেন, বিদেশি জাতিকে দিলেন, এটা তো ঠিক জিনিস নয়। ইংরেজরা তখন বলতে পারো ওই হায়দ্রাবাদের নিজামের হয়ে তারা মোড়লগিরি করতে এলো, এবং তার ফলে হায়দার আলীর সাথে ইংরেজের যুদ্ধ হলো, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। কত থেকে কত হয়েছিল? 1767 থেকে 69। এই যুদ্ধটার ফলাফল বলতে পারো কারো বলা যেতে পারে সর্বতোভাবে, মানে ডিসাইসিভলি ইংরেজরা হারেনি, এবং ডিসাইসিভলি হায়দার আলীও কিন্তু হারেননি। তবে হ্যাঁ, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যে সন্ধির মাধ্যমে যুদ্ধটা অবসান ঘটেছিল সেই সন্ধিটা হচ্ছে ট্রিটি অফ মাদ্রাস। এটা পরীক্ষায় আসে। কোন চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ অবসান ঘটে? মনে রাখবে মাদ্রাসের চুক্তি, ট্রিটি অফ মাদ্রাস। এবং এই ট্রিটি অফ মাদ্রাস ছিল কিন্তু একটা ডিফেন্সিভ ট্রিটি। কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? এই যে ট্রিটি অফ মাদ্রাস এটা ছিল কিন্তু একটা ডিফেন্সিভ ট্রিটি, মনে রাখবে। অর্থাৎ এটা ছিল, আমরা বলতে পারি এটা ছিল একটা তোমার হচ্ছে ওই রক্ষণাত্মক চুক্তি। এটা কিন্তু পরীক্ষায় আসে। সো এই জিনিসটা তোমরা মনে রাখবে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে এই তোমার হচ্ছে মাদ্রাসের চুক্তির মাধ্যমে 1769। ক্লিয়ার? চলো এরপর দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবার তোমরা আমাকে বলতে পারো স্যার দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এতদিন পর হচ্ছে 1780 থেকে 84 কেন হলো স্যার? কারণটা কি? কারণটা শোনো খুব ভালো করে।
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের পর থেকে হায়দার আলী এবং ইংরেজ দুপক্ষই কিন্তু একে অন্যকে খুব ভালো করে চিনে গিয়েছিল। হায়দার আলী তো ইংরেজদেরকে অনেক আগে থেকেই ভালো করে চিনতেন, জানতেন যে এ ব্যাটারা একেবারেই সুবিধের নয়। অন্যদিকে ইংরেজরা হায়দার আলীর সাথে এই যে ডিফেন্সিভ ট্রিটা করলো, মানে রক্ষণাত্মক চুক্তি করলো, যেটা মাদ্রাসের চুক্তি বলা হয়, এই রক্ষণাত্মক চুক্তির ব্যাপারটা কি জানো তো? ধরো যদি কোনো দুটো পক্ষের ভেতর একটা ডিফেন্সিভ ট্রিটি হয়, রক্ষণাত্মক চুক্তি হয়, তাহলে সেক্ষেত্রে এই রক্ষণাত্মক চুক্তির প্রধান শর্তটাই হচ্ছে যে যদি ওই দুপক্ষের মধ্যে কোনো একটা পক্ষ বাইরের কোনো তৃতীয় পক্ষের দ্বারা আক্রান্ত হয়, তাহলে আরেক পক্ষ তাকে সাহায্য করবে, মানে সামরিক দিক থেকে সাহায্য করবে। ঠিক, এবার গল্পটা শুনো। 1771 সাল নাগাদ হায়দার আলীর যে মহীশূর রাজ্য, সেই মহীশূর রাজ্যে আমরা দেখলাম কি ঘটলো না, সেই মহীশূর রাজ্যে আমরা দেখলাম মারাঠা ইনভেশন ঘটলো, মানে মারাঠা আক্রমণ ঘটলো, মানে ওই বর্গীয় আক্রমণ যেটাকে বলে আর কি। তো মারাঠা বর্গীয় আক্রমণ যখন ঘটলো, তখন এবার অ্যাজ পার দি কন্ডিশনস অফ দ্য ট্রিটি অফ মাদ্রাস which was signed in the year of the 1769 between the British and the হায়দার আলী, তো এই 17 তাহলে সেই মাদ্রাসের চুক্তি অনুযায়ী যখন মারাঠা ইনভেশন 1771 মহীশূর রাজ্যে হয়েছে, তখন তো মারাঠা আক্রমণের বিরুদ্ধে ইংরেজদের সাহায্য করা উচিত, হ্যাঁ কি না? কাকে সাহায্য করা উচিত? মহীশূরকে সাহায্য করা উচিত, যেহেতু ইংরেজরা মাদ্রাসের চুক্তি সাইন করেছে, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস। কিন্তু ইংরেজরা করলো না। হায়দার আলী বুঝতে পারেন, আচ্ছা, দ্যাট মিনস দ্য ট্রিটি অফ মাদ্রাস was a treaty, a paper like a paper on the cracks. একটা দেওয়াল, সেই দেওয়ালে ফাটল ধরেছে, ফাটলটা বা তুমি একটা কাগজ দিয়ে দাও, তাহলে সেই কাগজটা দিয়ে কি আর ফাটলটাকে আটকানো যায়? তাহলে পেপার অন দ্য ক্র্যাকস। তার মানে হায়দার আলী বুঝতে পারলেন যে ইংরেজরা তার সাথে, হ্যাঁ, এই যে মাদ্রাসের চুক্তি করেছে 1771-এ, মারাঠারা যখন আক্রমণ করলো, হায়দার আলী বললেন যে আপনি সাহায্য করুন আমাদেরকে। ইংরেজরা সামরিক সাহায্য চাইলেন, কিন্তু ব্রিটিশরা কোনো সাহায্য করলো না। হায়দার আলীর কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, জলবৎ তরঙ্গ হয়ে গেল, যে আসলে ইংরেজরা তাকে সাহায্য করতে রাজি নয়। বেশ, তার অতএব হায়দার আলী কী করলেন? ইংরেজদেরকে দেখিয়ে দেখিয়ে তিনিও কিন্তু ইংরেজদের সবচেয়ে বড় শত্রু ফরাসিদেরকে বেশ কিছু সুযোগ সুবিধে দেওয়া তিনি কিন্তু শুরু করলেন তার রাজ্যে। এতে ইংরেজরা খেপে গেল, আর তারই ফলশ্রুতি হচ্ছে এই দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ। মাই ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে 1780 থেকে 1780 থেকে 1782, এই ভাগটার ভেতর এই দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে যিনি পরিচালনা করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের হায়দার আলী। 1780 থেকে 1782 এই সময়টা কিন্তু হায়দার আলী দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। তবে এই সময়টাতে হায়দার আলী ক্যান্সার আক্রান্ত হলেন এবং তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে বসলেন, মানে তার হায়দারের ছেলে, যার নাম টিপু সুলতান। এই টিপু সুলতানও কিন্তু বলতে পারো তার বাবার মতোই কিন্তু চরম ইংরেজ বিরোধী ছিলেন, এবং তিনি তার বাবার ব্যাটনটাকে কন্টিনিউ করলেন 1782 থেকে 84। 1782 থেকে 1784 সাল পর্যন্ত আমরা দেখলাম এই দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ তিনি কন্টিনিউ করে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত যে সন্ধির মাধ্যমে এই দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটল, সেই সন্ধিটার নাম কি ছিল? সেই সন্ধিটার নাম ছিল, মাই ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে, সন্ধিটার নাম হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি। এই যে আমার পিপিটিতে দেখো দেওয়া আছে, সন্ধিটার নাম কি না, সন্ধিটার নাম হচ্ছে ট্রিটি অফ ম্যাঙ্গালোর। পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে ম্যাঙ্গালোরের চুক্তি কত সালে হয়েছিল? 1784 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? না টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। ঠিক, এটা মনে রাখবে। আচ্ছা, তার মধ্যে একটা প্রশ্ন দিয়েছে এখানে, হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রেঞ্চ WBCS প্রিলিমস 2018-তে? আশা করবো এটারও আনসার আমরা করতে পারবো, টিপু সুলতান। ফরাসিদের সাথে কে যুক্ত হয়েছিলেন? টিপু সুলতান। কিভাবে যুক্ত হয়েছিলেন ফরাসিদের সঙ্গে, তার গল্প আমি একটু পরে বলছি, কিন্তু এটা মনে রাখবে WBCS প্রিলিমস 2018-তে প্রশ্নটা দিয়েছে, হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রেঞ্চ, এটা হচ্ছে টিপু সুলতান। ঠিক, কিভাবে টিপু সুলতান ফরাসিদের সাথে যুক্ত হলেন তার গল্পটা আমি একটু পরেই বলছি, কিন্তু এটুকু মনে রাখবে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল ম্যাঙ্গালোরের চুক্তি 1784-এর মাধ্যমে। ঠিক, এরপর আমরা আসবো থার্ড অ্যাংলো-মাইসোর ব্যাটেল, বা আমরা যেটাকে বলতে পারি তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। দেখো, থার্ড অ্যাংলো-মাইসোর ব্যাটেল বা তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, এটার সময়কাল হচ্ছে 1790 থেকে 92। ঠিক আছে, এই যুদ্ধটার গল্পটা কি জানো তো?
এই সময় ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে যিনি এলেন তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। যে লর্ড কর্নওয়ালিসের নাম তোমরা জানো, চিরস্থায়ী বন্দোবস্তের জন্য বিখ্যাত, তাই না? এই লর্ড কর্নওয়ালিস তিনি ঠিক করলেন যে এই টিপু সুলতান যে আছে মহীশূর রাজ্যের শাসক, একে না সরাতে হবে। তাই লর্ড কর্নওয়ালিস যে কাজটা করলেন সেটা হচ্ছে তিনি জানতেন যে টিপু সুলতানকে সরানোর জন্য ইংরেজদেরকে সাহায্য লাগবে। তাই লর্ড কর্নওয়ালিস কি করলো জানো তো? টিপু সুলতানের বিরুদ্ধে এই লর্ড কর্নওয়ালিস একটা চুক্তি করলো। চুক্তি মানে কি বলতো? আমরা যেটা বলতো ট্রাইপারটাইট অ্যালায়েন্স করলো। কি করলো মাই ডিয়ার স্টুডেন্টস? ট্রাইপারটাইট অ্যালায়েন্স করলো, ঠিক আছে? তো এই যে ট্রাইপারটাইট অ্যালায়েন্স করলো, ট্রাইপারটাইট অ্যালায়েন্স মানে হচ্ছে ত্রিশক্তি মৈত্রী। কাদেরকে নিয়ে করলো? শুনলে অবাক হয়ে যাবে। লর্ড কর্নওয়ালিস হায়দ্রাবাদের নিজামকে তার দলে টানলো, এবং আমরা দেখলাম যে এই মারাঠাসদেরকেও তারা কিন্তু তার দলে টানলো। হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাস, এই দুটো শক্তিকেই লর্ড কর্নওয়ালিস তার দলে টানলো। বললো, কি বললো জানো? বললো তোমরা কোনো চাপ নেবে না, চলো মহীশূর রাজ্যের বিরুদ্ধে আমরা তিনজনে মিলে, মানে ইংরেজ, হায়দ্রাবাদের নিজাম আর মারাঠা, তিনজনে মিলে আমরা শক্তি জোট গঠন করব। তিনজনে মিলে আমরা এই মহীশূর রাজ্যকে হারাবো, এবং হারানোর পর মহীশূর রাজ্যের পুরো অংশটা আমরা কি করব? বিড়ালের কেক ভাগ করার মতো আমরা 3 ভাগে ভাগ করে নেবো। অর্থাৎ তিনি বললেন মহীশূর রাজ্যের একটা অংশ হায়দ্রাবাদকে দেওয়া হবে, একটা অংশ মারাঠা থেকে দেওয়া হবে, একটা অংশ ইংরেজরা নিজের কাছে থাকবে। তবে শর্ত একটাই, টিপু সুলতানের বিরুদ্ধে তোমাদেরকে কিন্তু ইংরেজদের সাথে, মানে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তোমরা শুনে অবাক লাগবে, অদ্ভুত, যে সেই সময় প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বাকি দুটো শক্তি হায়দ্রাবাদ এবং মারাঠা দুজনেই রাজি হয়ে গেল লর্ড কর্নওয়ালিসকে টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধে নামতে। চিন্তা করো, কি বলবে? ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, লোকজন কেবলমাত্র শুধু মির্জাফরকে গালিগালাজ করে, বলে এই মির্জাফর বিশ্বাসঘাতক। আধুনিক ভারতের ইতিহাস যদি তোমরা দেখো, পাতায় পাতায় এরকম অসংখ্য মির্জাফরের নাম তোমরা কিন্তু পাবে মাই ডিয়ার স্টুডেন্টস। হোয়াট এভার, যে গল্পটা বলছিলাম এবার, ফলত টিপু সুলতানকে এবার ইংরেজদের বিরুদ্ধে নয়, টিপু সুলতানকে লড়তে হলো 3-3টে শক্তির বিরুদ্ধে, তার মধ্যে দুটো তার নিজের প্রতিবেশী দেশের, তার পাশেই দুটো রাজ্যের সাথে লড়তে হলো। টিপু সুলতান এই যুদ্ধে হেরে গেলেন। যে সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটেছিল সেই সন্ধির নাম ছিল শ্রীরঙ্গপত্তমের চুক্তি। মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে, এটা পরীক্ষায় আসে, সেরিঙ্গাপাটনামের চুক্তি। শ্রীরঙ্গপত্তমের চুক্তির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ অবসান ঘটে 1792-তে, এবং এই সন্ধির মাধ্যমে যা কথা দেওয়া হয়েছিল সেই কথাই কিন্তু রইল। টিপু সুলতানের সাম্রাজ্য 3 ভাগে ভাগ করে নিল ইংরেজরা, মারাঠারা এবং হায়দ্রাবাদের নিজাম নিজেদের মধ্যে। কলকাতা পুলিশ 2022-এ প্রশ্নটা এসেছে, ভালো করে দেখে নাও। তাহলে কি বললাম, যে আমি এটাই তোমাদের ক্লাসের শুরুতে বললাম যে টপিকটা আজকে আলোচনা করব, সমস্ত সরকারি চাকুরির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, দেখো এই টপিক থেকে প্রশ্ন কিন্তু আসছে। কলকাতা পুলিশ 2022-এর প্রশ্ন দেখো, দ্য ট্রিটি অফ সেরিঙ্গাপত্তনম ওয়াজ সাইন বিটুইন টিপু সুলতান অ্যান্ড, চোখ বন্ধ করে আনসার করতে হবে, কর্নওয়ালিস, তাই না? অর্থাৎ শ্রীরঙ্গপত্তমের চুক্তি টিপু সুলতানের সঙ্গে লর্ড কর্নওয়ালিসের হয়েছিল, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আনসারটা পেয়ে গেলাম আমরা। কলকাতা পুলিশ 2022-এ এসেছে প্রশ্ন, ঠিক তো? বেশ, চলো। আর এরপর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। দেখো, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে আগে টিপু সুলতান মারাত্মকভাবে, মানে ইংরেজরা যতটা হিউমিলিয়েট করা প্রয়োজন তাকে যতটা অপমান করা উচিত ততটাই অপমান করেছে ইংরেজরা টিপু সুলতানকে। টিপু সুলতানের রাজ্য ছিনিয়ে নিয়েছে, টিপু সুলতানের 2 পুত্রকে টিপু সুলতান 3.5 কোটি টাকা ক্ষতিপূরণ চাপিয়েছে ব্রিটিশরা, ওয়ার কম্পেনসেশন। এবং বলা হলো টিপু সুলতান তখন 2 কোটি টাকা দিলেন, বাকি 1.5 কোটি টাকা বললো 3টে ইনস্টলমেন্টে দেবেন, যতদিন পর্যন্ত টাকা দিতে পারছো ততদিন অবধি টিপু সুলতান 2 ছেলেকে দিল্লিতে কিন্তু বন্ধক হিসেবে রেখে দেওয়া হলো। কি বলবে তোমরা, বলো? সো টিপু সুলতান এই সমস্ত অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিন্তু ফরাসি শক্তির সাথে তিনি সখ্যতা পালেন, কারণ ইংরেজদের প্রধান অপোনেন্ট ছিল কিন্তু ফরাসিরা। এবং তিনি ফ্রান্সে যে ট্রি অফ লিবার্টি, ফ্রান্সের সময় ফরাসি বিপ্লব ঘটেছে, সে ফরাসি বিপ্লবের তিনি
ফ্রান্সের জ্যাকোবিন ক্লাব ছিল, ফ্রান্সের যে একটা রাজনৈতিক দল ছিল জ্যাকোবিন ক্লাব, টিপু সুলতান সে ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের তোমার হচ্ছে সদস্য হয়ে গেলেন। নাম্বার ওয়ান, টিপু সুলতান ফ্রান্সের যে ওই স্বাধীনতা, সেই ট্রি অফ লিবার্টি, সে ট্রি অফ লিবার্টি তিনি তার নিজের রাজ্য শ্রীরঙ্গপত্তমে তিনি রোপণ করলেন। এসবগুলো যখন করছেন তখন কিন্তু ইংরেজের চোখ এড়ালো না। আর সেই সময় বলতে পারো যিনি ইংরেজ ভাইসরয় হয়ে এলেন তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি। দেখো লর্ড ওয়েলেসলির সাথে আমি তোমাদের আলাপ করিয়ে দিয়েছি এর আগেই। এই লর্ড ওয়েলেসলি তিনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা আমরা এটাকে বলতে পারি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। ওয়েলেসলি সাহেব পরিষ্কার টিপু সুলতানকে জানালেন, ভাই অনেক হয়েছে, তুমি আমাদের এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করো। টিপু সুলতান লর্ড ওয়েলেসলি সে চিঠিকে ছিঁড়ে দিলেন, প্রত্যাখ্যান করলেন, বললেন যে আমি সারা জীবনের জন্য কুকুর মানে ওই পোষা কুকুরের চাইতে একদিনের জন্য হলো আমি স্বাধীন সিংহ হিসেবে দিন কাটাতে চাই। ব্যাস, ওয়েলেসলি বললেন ঠিক আছে, তুমি যখন মানতে চাইছো না, আমার অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করবে না, তখন আর কি। তখন লর্ড ওয়েলেসলি এরা করলেন সেটা হচ্ছে 1799-এ টিপু সুলতানের রাজ্য আক্রমণ করলেন। এবং ওয়েলেসলির ভাই, বিখ্যাত ভাই যার নাম হচ্ছে আর্থার ওয়েলেসলি, এই আর্থার ওয়েলেসলি হচ্ছে তোমার বলতে পারো যে লর্ড ওয়েলেসলির ভাই, এবং ইংল্যান্ডের সামরিক ইতিহাসে এই আর্থার ওয়েলেসলি একজন বিখ্যাত ব্যক্তি। যাই হোক, এই আর্থার ওয়েলেসলি আরেকটা নামও ছিল ডিউক অফ ওয়েলিংটন, তাকে বলা হতো ডিউক অফ ওয়েলিংটন। যাই হোক, এই আর্থার ওয়েলেসলি শেষ পর্যন্ত বলতে পারো টিপু সুলতানের সঙ্গে আর্থার ওয়েলেসলি যুদ্ধ হলো, এবং সেই যুদ্ধে দেখলাম 1799-এ টিপু সুলতান যুদ্ধ করতে করতে শ্রীরঙ্গপত্তমে তিনি ব্রিটিশ এই আর্থার ওয়েলেসলির গোলার আঘাতে তিনি কিন্তু মারা গেলেন। আর টিপু সুলতান 1799 মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো মহীশূর রাজ্য ইংরেজরা দখল করে নিল। অতএব স্যার, মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজরা ভারতে এসেছিল শুধুমাত্র বাণিজ্য করবার জন্য। সে বাণিজ্য করতে করতে কখন যে তারা বাণিজ্যকারী বণিক থেকে ভারতের রাজনৈতিক দণ্ডমুণ্ডে কর্তা হয়ে গেল সেটা বলার অপেক্ষা রাখে না। তো আজকের সেশন আমাদের এডুহাব বাংলার এই ইউটিউব প্ল্যাটফর্মে এই পর্যন্ত। এরপর এডুহাব বাংলার এই প্ল্যাটফর্মে দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট টপিক নিয়ে, আবার নেক্সট সেশনে। ভালো থেকো সবাই, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।